গুড মর্নিং সবাইকে। আজ হলো 13 আগস্ট, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিচারাধীন মামলায় পুলিশি হস্তক্ষেপের অভিযোগে সরব শ্রীভূমির দুইবার, দোষ স্বীকার করাতে পুলিশের চাপের অভিযোগ। আদালতে বিচারাধীন মামলায় আসামিদের গিল্টি প্লিড বা দোষ স্বীকার করানোর ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে এবার সরব হলেন শ্রীভূমি জেলার আইনজীবীরা। মামলা শেষ করে দেওয়া হবে এমন আশ্বাস বা প্রলোভন দেখিয়ে সাধারণ আসামিদের আদালতে হাজির করিয়ে দোষ স্বীকার করানোর চেষ্টা চলছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন জেলার দুই আইনজীবী বারের সদস্যরা। তাদের দাবি, এতে শুধু আসামিদের ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়ছে না, প্রশ্নের মুখে পড়ছে বিচারাধীন মামলায় পুলিশের ভূমিকা এবং সাধারণ মানুষের আইনগত অধিকারও। এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার শ্রীভূমি ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কার্যত পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জেলার দুই বারের আইনজীবীরা। তাদের বক্তব্য, তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করার পর কোনো মামলার বিচার প্রক্রিয়া আদালতের নিয়ন্ত্রণে চলে যায়। সেখানে বিচারাধীন মামলার আসামিদের উপর কোনো ধরনের চাপ, প্রভাব বা প্ররোচনা তৈরি করে গিল্টি প্লিড করানো হলে তা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। আইনজীবীদের অভিযোগ, পুলিশের কাছে বিভিন্ন মামলার তালিকা এবং আদালতে মামলার নির্ধারিত তারিখ সম্পর্কে তথ্য থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু আসামিকে বাড়ি থেকে ডেকে এনে আদালতে হাজির করা হচ্ছে এবং মামলা দ্রুত শেষ করে দেওয়ার কথা বলে দোষ স্বীকার করতে উৎসাহিত করা হচ্ছে। অনেক সাধারণ মানুষ গিল্টি প্লিডের দীর্ঘমেয়াদী আইনি পরিণতি সম্পর্কে অবগত না থাকায় তারা পরিস্থিতির গুরুত্ব না বুঝে আদালতে নিজের মুখে অপরাধ স্বীকার করে ফেলছেন বলে আইনজীবীদের দাবি। আইনজীবীরা বলেন, আদালতে একজন আসামির স্বেচ্ছায় নিজের অপরাধ স্বীকার করার আইনি সুযোগ রয়েছে, কিন্তু সেই স্বীকারোক্তি যদি কোনো ধরনের চাপ, প্রভাব, প্ররোচনা বা ভুল বোঝাবুঝির পরিবেশে হয় তাহলে বিষয়টি অত্যন্ত গুরুতর হয়ে ওঠে। তাদের বক্তব্য, অনেক আসামি মনে করছেন দোষ স্বীকার করলেই মামলা দ্রুত শেষ হয়ে যাবে এবং দীর্ঘদিন আদালতে হাজিরা দিতে হবে না, কিন্তু এর পরিণতি সম্পর্কে তারা অনেক সময় অবগত নন। আদালতে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড হলে সেই রেকর্ড ভবিষ্যতে পুলিশ ভেরিফিকেশন, চাকরি, পাসপোর্ট, লাইসেন্স নবীকরণ কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বারের সভাপতি তরুণ চক্রবর্তী বলেন, পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করার পর বিচারাধীন মামলায় পুলিশের সরাসরি হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না। তার অভিযোগ, জেলার কনভিকশন বা দণ্ডের হার বৃদ্ধির লক্ষ্যে আসামিদের গিল্টি প্লিড করানোর একটি প্রবণতা তৈরি হয়েছে। তার কথায়, সহজ সরল মানুষকে মামলাটি দ্রুত শেষ হয়ে যাবে বলে আদালতে এনে দোষ স্বীকার করানো হলে তার ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে তিনি কতটা জানেন সেটাই বড় প্রশ্ন। সাধারণ মানুষের ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষার জন্যই বিষয়টি নিয়ে তারা উচ্চ পর্যায়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। শ্রীভূমি বার অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুল বারী চৌধুরী বলেন, একজন আসামির নিজের অপরাধ স্বীকার করার আইনগত অধিকার রয়েছে, কিন্তু সেই সিদ্ধান্ত অবশ্যই স্বেচ্ছা এবং সমস্ত আইনি পরিণতি সম্পর্কে অবগত হয়ে নিতে হবে। তিনি অভিযোগ করেন, কোনো আসামিকে প্রভাবিত করে বা মামলা শেষ হয়ে যাবে বলে বুঝিয়ে আদালতে গিল্টি প্লিড করানো হলে তা শুধু ওই আসামির ক্ষতি করে না, সংশ্লিষ্ট মামলায় নিযুক্ত আইনজীবীর ভূমিকাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। কারণ অনেক সময় সাধারণ আসামি নিজের সিদ্ধান্তের পরিণতি বুঝতে না পেরে পরবর্তীতে আইনজীবীকেই দায়ী করেন। আইনজীবীদের আরও অভিযোগ, আদালতে দোষ স্বীকার করে জরিমানা বা অন্যান্য আর্থিক দায় মেটানোর পাশাপাশি আদালতে যাতায়াত, হাজিরা এবং অন্যান্য খরচও সাধারণ মানুষের উপর চাপ পড়ে, ফলে মামলা শেষ হয়ে যাবে এই ধারণাটি সবসময় আসামির জন্য লাভজনক নাও হতে পারে। ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বারের সম্পাদক বিজন কুমার পাল বলেন, বিচারাধীন মামলায় নির্ধারিত তারিখে আসামিদের গিল্টি প্লিড করানোর জন্য পুলিশ বাড়ি থেকে ডেকে আদালতে নিয়ে আসছে এমন অভিযোগ তাদের কাছে এসেছে। তার দাবি, মামলা দ্রুত নিষ্পত্তির কথা বলে আসামিদের আদালতে এনে দোষ স্বীকার করানোর ঘটনা আইনজীবী মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। তিনি বলেন, একজন সাধারণ মানুষ হয়তো ভাবছেন আজ দোষ স্বীকার করলে মামলা শেষ এবং ভবিষ্যতে আর আদালতে যেতে হবে না, কিন্তু সেই সিদ্ধান্তের প্রভাব তার জীবনে বহু বছর থেকে যেতে পারে।
ফলে তাৎক্ষণিক সুবিধার বিনিময়ে দীর্ঘমেয়াদী সমস্যার ঝুঁকি তৈরি হচ্ছে। অপরদিকে ক্ষয়ক্ষতির সাহায্য দিতে ত্রিস্তরীয় সমীক্ষা, 1000 কোটির প্রয়োজন। বন্যা, ঘরবাড়ি ধ্বংস হওয়া, গবাদি পশুর মৃত্যু ইত্যাদি স্থায়ী ক্ষতির জন্য দুর্গতদের অর্থ সাহায্য দেওয়ার আগে ত্রিস্তরীয় সমীক্ষা চালাবে সরকার। নির্দিষ্ট এক মোবাইল অ্যাপের সাহায্য নিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন 960 জন শিক্ষক। 30 আগস্টের মধ্যে তাদের সমীক্ষা শেষ হলে 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় দফার সমীক্ষা। এরপর অন্যান্য জেলা থেকে সরকারি অফিসাররা উজান আসামের 4 জেলায় গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা যথাযথ হয়েছে কিনা খতিয়ে দেখবেন। তবে ক্ষয়ক্ষতির সাহায্য দিতে 1000 কোটির প্রয়োজন হবে। তাছাড়া পাহাড় থেকে নেমে আসা জলের ডলে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া শিবসাগর জেলার নেপালিকুঠি, কমলবস্তি, মাঝগাঁও, বামনপুকুর ইত্যাদি স্থানে মডেল হাউসিং নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের। বুধবার সাংবাদিকদের কাছে রাজ্যের বন্যা পরিস্থিতির পুরো তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্যা দুর্গতদের সাহায্য ও পুনর্বাসনে সরকার কী কাজ করছে তাও বর্ণনা করেন। মুখ্যমন্ত্রীর দাবি, ক্ষয়ক্ষতির জন্য বন্যা দুর্গতদের আর্থিক সাহায্য দেওয়া ছাড়া তাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের পরিকল্পনাও করছে সরকার। উজানের 4 জেলার বন্যা ক্ষতিগ্রস্তদের 15,000 টাকা করে অর্থ সাহায্য দেওয়া হচ্ছে। তাছাড়া অরুণোদয় প্রকল্পে মহিলাদের দেওয়া হয়েছে 2500 টাকা করে। কাদামাটি সরিয়ে স্কুলে পাঠদান শুরু করার ব্যবস্থা করা হয়েছে। পূর্ত দফতর থেকে 50টির বেশি হেভি মেশিন ব্যবহার করে বন্যা কবলিত এলাকায় পলিমাটি সরিয়ে রাস্তাঘাটও কিছুটা উপযোগী করে তোলা হয়েছে চলাচলের জন্য। তাই এবার শুরু হয়েছে বন্যার স্থায়ী ক্ষয়ক্ষতি সমীক্ষার কাজ। ঘরবাড়ি ধ্বংস হওয়া থেকে শুরু করে পোশাক, আসবাব, তাঁত, চাল, গবাদি পশু মৃত্যু ইত্যাদির জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, বন্যায় স্থায়ী ক্ষয়ক্ষতির সমীক্ষা চালানোর জন্য গত 8 আগস্ট রাজস্ব বিভাগের কর্মী অফিসার, জেলা আয়ুক্তদের প্রশিক্ষণ দেওয়া হয়। পরদিন প্রশিক্ষণ দেওয়া হয় 960 জন শিক্ষককে। তারা এক নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে ক্ষয়ক্ষতির সমীক্ষা করছেন। সেই অ্যাপে ফটো উঠবে, জিও ট্যাগও করা হবে। তারা বন্যা কবলিত এলাকায় ইতিমধ্যে 8325টি পরিবারের ক্ষয়ক্ষতির সমীক্ষা করেছেন। তাতেই দেখা গেছে 150 কোটির বেশি প্রয়োজন হবে। আগামী 30 আগস্টের মধ্যে শেষ হবে সমীক্ষার কাজ। সমীক্ষার ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ করা হবে। ব্লক কার্যালয়ে টাঙ্গানো হবে তালিকা। সেই তালিকায় কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে জনগণ অভিযোগও দিতে পারবেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ক্ষতিগ্রস্তদের সেই তালিকা যথাযথভাবে প্রস্তুত করা হয়েছে খতিয়ে দেখতে 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় দফার সমীক্ষা। 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে সমীক্ষার কাজ। তারপর আশপাশের জেলাগুলি থেকে অফিসাররা গিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকার অন্তত 10% সরেজমিনে ফের খতিয়ে দেখবেন। তারপর ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ব্লক কার্যালয়ে। কিন্তু এই ত্রিস্তরীয় সমীক্ষার মাধ্যমে যে তথ্য উঠে আসবে তাতে ক্ষতিপূরণের জন্য অন্তত 1000 কোটি টাকার প্রয়োজন হবে মনে করেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই টাকা দেবে জানিয়ে তিনি বলেন, বন্যা দুর্গতদের ক্ষয়ক্ষতির সাহায্য দিতে অন্তত 1000 কোটির প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী মোদী আশ্বাস দিয়েছেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের সাহায্য দিতে কোনো অসুবিধা নেই। তবে দেখতে হবে যাতে ক্ষতি না হওয়া লোকের নাম তালিকায় না স্থান পায়। তাই বারবার ক্ষয়ক্ষতি সরজমিনে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু ক্ষয়ক্ষতির জন্য আর্থিক সাহায্য দেওয়াই নয়, বন্যা দুর্গতদের জন্য দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ভাবনাও রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী জানান, শিবসাগর জেলার নেপালিকুঠি, কমলবস্তি, মাঝগাঁও, বামনপুকুরি ইত্যাদি স্থানে ঘরবাড়ি 100% ধ্বংস হয়েছে। তাই ওইসব স্থানে মডেল হাউসিং প্রকল্প নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে আলোচনা করা হচ্ছে এ নিয়ে। তাছাড়া শিবসাগর, চড়াইদেউ ইত্যাদি জেলায় গরুসহ প্রচুর গবাদি পশুর মৃত্যু হয়েছে। তাই ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে আলোচনা করছে সরকার, যাতে দুর্গতদের মধ্যে গরু বিতরণ করে দুগ্ধ উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় এই অঞ্চলকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।